রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ, সঙ্গে রয়েছে আমি সুমিত। শুরু করছি এক্সপ্রেস অনলাইন। এক্সপ্রেস অনলাইনে আজকে স্বাধীনতার ৮০তম বর্ষে আমরা আলোচনা করব এমন কিছু জিনিস নিয়ে যা এক্সপ্রেস অনলাইনের আজ অন্যতম দাবিদার এবং অন্যতম বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্টের মধ্যেও পড়ে। আচ্ছা, আমরা তো ৮০তম বর্ষে দেশকে বিভিন্নভাবে বহু খাত দিক দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছি, তাতে এআইয়ের হোক বা বাণিজ্যে হোক বা প্রতিরক্ষা মন্ত্রকে হোক বা অর্থনৈতিক যে কোনো মন্ত্রকে হোক। আজ ভারতবর্ষ অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে। এই এগিয়ে থাকা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যায় যারা, অর্থাৎ মানুষেরা, সেই মানুষদের বলা হচ্ছে অভিযোগ যে একটা শ্রেণী খুব ভালো রয়েছে, আবার একটা শ্রেণী যারা প্রান্তিক অবস্থায় ছিল তারা প্রান্তিক অবস্থাতেই রয়ে গেছে। এই সমস্ত প্রান্তিক এলাকার মানুষদের কাছে স্বাধীনতার মানে কি? তারা ৮০ বছরের স্বাধীনতাকে কিভাবে দেখছে? তাদের কাছে স্বাধীনতা বলতে কি বোঝায়? তাদের সমস্যা কোথায়? তাদের কেন পিছিয়ে থাকার কারণ রয়েছে? কোথায় কোথায় তাদের বাধা রয়েছে? আমরা এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব যে ৮০তম স্বাধীনতা দিবসে প্রান্তিক এলাকার যে সমস্ত মানুষেরা রয়েছে, অর্থাৎ আমরা যদি চলে যাই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন তীরবর্তী এলাকা, সেখানেও প্রচুর এরকম প্রান্তিক জায়গা রয়েছে যেগুলোতে অনেক সময় অভিযোগ ওঠে যে স্বাধীনতা মানে তাদের কাছে এখনও পর্যন্ত সেই ফিকে হয়ে রয়ে গিয়েছে। এখনও এমন বেশ কিছু কিছু জায়গার আছে বলে অভিযোগ ওঠে, পুরুলিয়া, বাঁকুড়ার একদম প্রত্যন্ত কিছু কিছু জায়গায়, যেখান থেকে মানুষের মধ্যে এখনও পর্যন্ত স্বাধীনতার অর্থ কি তারা সেটা বোঝে না। এবছরই অনেক জায়গায় এরকম হয়েছে যে কখনো বহুকাল আগে একবার ফ্ল্যাগ উত্তোলন হয়েছিল, আজ সেখানে আবার বহু বছর পর ফ্ল্যাগ উত্তোলন হচ্ছে। ফ্ল্যাগের যে তিরঙ্গা কালার, সেই রংটাই হয়তো এখনও পর্যন্ত তাদের কাছে, অনেকের কাছে অচেনা ছিল। আমরা এরকমও খবর আজকে দেখিয়েছি এক্সপ্রেস নিউজের পর্দায়। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই সমস্ত মানুষদের সার্ভাইভ করার জন্য, এই সমস্ত মানুষদের কাছে স্বাধীনতা যদি আমরা জিজ্ঞেস করতে যাই, তারা তাহলে স্বাধীনতার মানে কি বলছে, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। অনুষ্ঠানের মধ্যে আমাদের যুক্ত হবেন বিভিন্ন অতিথিরা, সেখানে আমরা শুনবো, কারণ যাদের জন্য এই স্বাধীনতা, অর্থাৎ যে বীর শহীদদের জন্য এই স্বাধীনতা, সেই বীর শহীদদের পরিবারের কথাও আমরা তুলে ধরবো আজকের আমাদের অনুষ্ঠানে। তবে সবার আগে দেখিয়ে দেবো একটি প্রতিবেদন, দেখুন। লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠান আর কোটি কোটি টাকার উন্নয়নের আশ্বাস, কিন্তু আজ স্বাধীনতার ঠিক ৮০ বছর পর কেমন আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষেরা? আলো ঝলমলে শহরের বাইরে দাঁড়িয়ে নদী ভাঙন, দারিদ্র্য আর লড়াইয়ের মাঝখানে থেকে আজ তারা কিভাবে দেখেন এই স্বাধীনতাকে? স্বাধীনতার ৮০টি বছর, ক্যালেন্ডারের পাতায় লাল কালির একটি ছুটি, আর লালকেল্লায় জাতীয় পতাকার মহামান্বিত উত্তোলন। শহর থেকে নগরে যখন উদযাপনের আলো ঝলমল করছে, তখন সুন্দরবনের নদী ভাঙনে ভিটে মাটি হারা কিংবা পুরুলিয়া, বাঁকুড়ার শুষ্ক প্রান্তরে কুঁড়ে ঘরে এই আলোর কতটা পৌঁছলো? স্বাধীনতার ৮০ বছর পর প্রত্যন্ত বাংলার মানুষের কাছে স্বাধীনতা শব্দটার ঠিক অর্থটা কি? অনেকে বলছেন তাদের কাছে স্বাধীনতা মানে দুবেলা পেট ভরে ভাত আর মাথার উপর একটা স্থায়ী ছাদ। বর্ষা এলে ঘর ভাসে, নদীর পার ভাঙে, কাজ না পেলে পেট চলে না। ৮০ বছর পেরিয়েও যদি পানীয় জলের জন্য ৩ কিলোমিটার হাঁটতে হয়, তবে সেই স্বাধীনতা আমাদের কাছে অধরাই রয়ে গেছে, অভিযোগ প্রত্যন্ত এলাকার মানুষদের। পরিসংখ্যান বলছে গত ৮ দশকে ভারতের স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামোয় আমূল পরিবর্তন এসেছে। সরকারি একাধিক প্রকল্পের চাল, গম বা যাতায়াতের জন্য পাকা রাস্তা হয়তো কিছুটা পৌঁছেছে গ্রামে, কিন্তু স্থায়ী কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা আর জরুরি স্বাস্থ্য পরিষেবা পেতে আজও এইসব অঞ্চলকে লড়াই করতে হয় শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে। স্বাধীনতার ৮০ বছরে ভারত অনেক এগিয়েছে সত্যি, তবে উন্নয়নের সেই সুফল যেন আজও থমকে আছে এই সমস্ত প্রান্তিক সীমানার কিছু কিছু জায়গায়। পতাকা আজ সব ঘরেই ওড়ে, কিন্তু মৌলিক অধিকার আর মর্যাদাপূর্ণ জীবনের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত এই প্রান্তিক মানুষদের কাছে স্বাধীনতার লড়াই শেষ হয়ে যায়নি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আচ্ছা, দক্ষিণ ২৪ পরগনায় বিধবা পল্লী বলে কোনো জায়গার নাম আপনারা শুনেছেন কখনো? জানিয়ে রাখি আপনাদেরকে,
যে সমস্ত মহিলাদের তাদের স্বামীদেরকে বাঘে তুলে নিয়ে যায় বা বাঘের আক্রমণে যাদের মৃত্যু হয় তাদেরকে একটা সময় তাদেরকে এই বিধবাপল্লীতে স্থানান্তরিত করে দেওয়া হতো এবং এই বিধবাপল্লীর মানুষদের দুর্বিষহ জীবন যেভাবে চলতো সেখানে, এবং এরকম অভিযোগ উঠেছিল যে প্রচুর মানুষ গিয়ে তাদের উপর রীতিমতো নৃশংস অত্যাচারও চালাতো। এগুলো সব ছিল এক সময়ের অভিযোগ। এখন সময় বদলেছে, এখন সেই চিত্রও হয়তো অনেকটা পাল্টে গিয়েছে, কিন্তু তাদের কাছে কি এখনও সেই অর্থে স্বাধীনতাটা মানে দাঁড়িয়েছে? যারা দীর্ঘদিন ধরে এই ধরনের জীবনযাপন করে এসছেন তাদের কাছে স্বাধীনতার মানে কি? আচ্ছা, ধরুন সুন্দরবনে এখনও পর্যন্ত নদী বাঁধ তীরবর্তী অঞ্চলে যে সমস্ত মানুষেরা বসবাস করেন, যাদের প্রতিদিন রাত্রে শোয়ার সময় এই চিন্তায় মাঝে মাঝে তারা আটকে ওঠেন যে এই বুঝি জোয়ারের জল এলো বা এই বুঝি ঝড় বৃষ্টি এলো যেখানের মধ্যে নদী বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে গেল, তাদের ঘর বাড়িগুলো কোথায় যাবে? আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম দক্ষিণ 24 পরগনায় একটি জায়গায়, সেখানে বিস্তীর্ণ প্রায় 40 বিঘা জায়গা জলের তলায় ছিল, ঘরবাড়িও ছিল। যখনই কোনো ঝড় বৃষ্টি হয়, আমফান, আয়লা, সেখানের মধ্যে যখনই কোনো ঝড় বৃষ্টি হয় আমরা দেখেছিলাম এরকম ঝড় বৃষ্টিতে সবথেকে প্রথম ইফেক্টেড হয় এই সুন্দরবন তীরবর্তী অঞ্চলগুলি। তারপর যে মানুষগুলোর হাহাকার অবস্থা হয়, সেখানে মানুষগুলোর স্বাধীনতা বলতে তখন কি বোঝায়? তাদের তো প্রতিবারই ঘর ভাঙছে, নতুন করে ঘর তৈরি করছে, কিন্তু সেখানের মধ্যেও দুর্নীতির অভিযোগ উঠেছিল বারংবার। টাকা আসে কিন্তু টাকা সঠিক জায়গায় পৌঁছয় না, কাটমানিতে চলে যায়, এরকম একাধিক অভিযোগে শেষমেশ কিন্তু সেই মানুষগুলোই সাফার করে যারা কিন্তু দিন আনি দিন খাই সংসার চালায়। এই সমস্ত মানুষদের কাছে স্বাধীনতার অর্থ কী? তারা কিভাবে স্বাধীনতাকে দেখে? সুন্দরবনে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, অবশ্যই প্রান্তিক মানুষদের শুধুমাত্র কথা শুনলে হবে না, গোটা সুন্দরবনবাসী তারা কি বলছেন, বা দক্ষিণ 24 পরগনার মানুষ যারা নিজেরা স্বচক্ষে দাঁড়িয়ে এই চিত্রগুলো দেখেন, তারা কিভাবে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন, তাদের কাছে স্বাধীনতার মানে কি? আসুন একবার দক্ষিণ 24 পরগনা মানুষের কথা আপনাদের শুনিয়ে দিই। দেখুন দক্ষিণ 24 পরগনা মানুষ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের মেয়েরা এখনো ধরে স্বাধীন হতে পারিনি। যেভাবে মেয়েদের উপর অত্যাচার চলছে নারীদের ওপরে, সেভাবে বলতে গেলে আমরা স্বাধীন হইনি, দেশ স্বাধীন হতে পারে। আমরা এখনো আমরা বাড়ি থেকে বেরোতে গেলেও আমাদের ভয়ে থাকতে হয়, বাড়িতে থাকলেও ভয় থাকতে হয়, দিনেও ভয়। আমরা কোথায় স্বাধীন? আমরা মেয়েরা তো পরাধীন। আগে যেরকম ছিল একই রকম, স্বাধীন হওয়ার পর, দেশ স্বাধীন হওয়ার পর আমরা একই পরাধীন। এখনও পুরুষ শাসিত সমাজ এখনও আছে, নারীদের উপর অত্যাচার, মায়েদের উপর অত্যাচার, মেয়েদের উপর অত্যাচার। অ্যাকচুয়ালি আজকে 15ই আগস্ট আমাদের গর্বের দিন। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হওয়ার পরে আজকে 80তম স্বাধীনতা দিবস। কিন্তু যাদের অমর বলিদান, যাদের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম, যেটা আশা করেছিলেন সেই স্বাধীনতা আমরা আজও অর্জন করতে পারি। আজও মানুষ না খেয়ে মরে, আজও পারিবারিক দলাদলিতে চলে। অতএব যে স্বাধীনতা ব্রিটিশের বদলিত আমরা ছিলাম, হয়তো স্বাধীন হতে পেরেছি, কিন্তু আমার ভারতবর্ষ যেভাবে স্বাধীনতা চেয়েছিল মনীষীরা, যাদের অক্লান্ত পরিশ্রম এবং হাজার হাজার শহীদের রক্তের প্রতিদানে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, তারা যে আশাটা করেছিল সেই স্বাধীনতা মনে হয় আরও আমরা আজ কেন 180 বছরে পাবো না। ভারতের রাজনীতি পরিবেশ যা। আচ্ছা, দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে প্রচুর প্রকল্পের উদ্বোধন করেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই প্রকল্পগুলিতে বরাদ্দ ঘোষণা করা হয়। সেই দেশে কখনো মানুষ না খেয়ে থাকে, যেরকম অভিযোগ উঠছিল আমরা শুনছিলাম দক্ষিণ 24 পরগনা মানুষদের মুখ থেকে? সত্যিই তাই হয়? এ তো বহু আগে শোনা যেত, যখন আমরা জঙ্গলমহলে দেখতাম যে সেখানেও কিন্তু জঙ্গলমহলে মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বাঁচত। এই ছবি আমাদের কাছে বহু পুরনো ছবি, কিন্তু সেই চিত্রটা এখন বদলেছে, অনেকটা পরিবর্তন করার চেষ্টা হয়েছে। এখন জঙ্গলমহলে শিল্প হচ্ছে, কারখানা হচ্ছে, বড় বড় ফ্যাক্টরি হচ্ছে, 5,000-4,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট চলছে, সেখানে এখনও এইরকম অবস্থা। অভিযোগ করছেন মানুষরা, আমরা বলছি না, যে প্রত্যন্ত এলাকায় এরকমও এখনও রয়েছে যেখানের মধ্যে মানুষের এখনও এই ধরনের সমস্যা রয়েছে। আমরা হর ঘর তিরঙ্গা করছি, আমরা বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্পের মধ্যে দিয়ে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কন্যাদেরকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু মানুষ এখনও রয়েছেন যারা এই অভিযোগ করছেন যে আমাদের কাছে স্বাধীনতা মানে হচ্ছে সকালবেলা দুমুঠো ভাত আর মাথার ওপর ছাদ, এইটুকুই। সেটাও যদি চলে যায় তাহলে কিন্তু স্বাধীনতার কোনো মানে থাকে না। আচ্ছা, আমরা বলছিলাম জঙ্গলমহলের কথা। ঝাড়গ্রামে
চিত্রটা কি ঝাড়গ্রামের স্বাধীনতার এই 80 বছরে ঝাড়গ্রামের এরকম প্রত্যন্ত প্রচুর এলাকা রয়েছে যেখানে কিন্তু মানুষেরা এখনো পর্যন্ত এরকম ধরনের সমস্যার সম্মুখীন হন। সেইখানে মানুষেরা কি বলছেন? আমাদের সঙ্গে ঝাড়গ্রাম থেকে এই মুহূর্তে প্রতিনিধি যুক্ত হচ্ছেন, আমাদের ঝাড়গ্রামের প্রতিনিধি শঙ্কর বারিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। চলে যাবো শঙ্করের কাছে। শঙ্কর, ঝাড়গ্রামের স্বাধীনতার 80 বছরে ঝাড়গ্রামের চিত্রটা কতটা পরিবর্তন হয়েছে? ঝাড়গ্রামের মানুষ কি বলছে? একদমই, দেখো তোমাকে প্রথমত জানিয়ে রাখি, এই জঙ্গলমহলে কিন্তু আজ স্বাধীনতা 80 বছর পরেও কিন্তু জঙ্গলমহলের চিত্রটা স্বাভাবিকভাবে একটুও বদল হয়নি বলাই যেতে পারে। কারণ ঝাড়গ্রামের যে প্রত্যন্ত এলাকা রয়েছে, নয়াগ্রাম সাকরাইল যে ব্লকের বিভিন্ন এলাকা, মেন ইস্যু কিন্তু পানীয় জল সংকট, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা রয়েছে। বেশ কিছু গ্রামে কিন্তু দেখাও গেছে যে কাঁচা বাড়িতে থাকতে হচ্ছে, যার জন্য কাঁচা বাড়ি বৃষ্টির দিনে ধসে মৃত্যু পর্যন্ত হচ্ছে। স্বাধীনতার 80 বছর পরেও এই ছবিটা কিন্তু দেখতে হচ্ছে জঙ্গলমহলে। শহরাঞ্চলের বেশ কিছু কিন্তু উন্নতি হলেও কিন্তু গ্রামগঞ্জের অবস্থা কিন্তু একই রকম রয়েছে। কারণ বিগত সরকারের আমলে বহু মানুষ অভিযোগ করছেন যে তারা ঘর বাড়ি থেকে, রাস্তাঘাট থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে কিছুই পাননি। এই মুহূর্তে আমি কিন্তু সাকরাইলের একটি প্রত্যন্ত গ্রাম টিয়াকাটি গ্রামে রয়েছি, সেখানকার বাসিন্দারা কিন্তু আমার সাথে রয়েছে। আমি একটু কথা বলে জানার চেষ্টা করব তাদের এখানে স্বাভাবিক কি পরিস্থিতির বদল হয়েছে, এখনো কি অবস্থা রয়েছে। কি নাম ওটা? আমার নাম হরিলাল মাহাতো। কি অবস্থা এই এখন এলাকার? অবস্থা বলতে দেখো না, স্বাধীনতার 80 বছর পরেও এখনো সাধারণত ঝাড়গ্রামের প্রায় অনেক গ্রামে পানীয় জলের সমস্যা তো রয়েছে। আমি কিয়াকাটি গ্রামের, আমার গ্রামের কথাই যদি বলে থাকি, আমার গ্রামে এখনো সাধারণত আমার হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তাটাই এখনো পর্যন্ত ধরো বলতে গেলে এতটাই কাদা যে ধান রোয়া যাবে। ঠিক আছে, আমরা আসবো শঙ্কর তোমার কাছে আবারও। আমি একটু চলে যাবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে দ্বিতীয় প্রতিনিধি যুক্ত হয়েছেন নদিয়া থেকে দিবাকর দাস, আমার এবং দিবাকরের সঙ্গে রয়েছেন মহান স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন নন্দীর বড় পুত্র, তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। স্বাধীনতার 80 বছর পর যে স্বপ্ন স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন, তাদের পরিবারের লোকেরা এখন স্বাধীনতার 80 বছরকে কিভাবে দেখেন জানতে চাইবো দিবাকর তোমার কাছ থেকে, শচীন্দ্রবাবু বড় পুত্রের কাছ থেকে বিষয়টা জানতে চাইবো। আমি এই মুহূর্তে বসে আছি নবদ্বীপের প্রাচীন মায়াপুরে স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন বাগচি নন্দী বড় ছেলের সাথে। ওনার নাম হলো ছোট, আচ্ছা শচীন নন্দী। আচ্ছা, আমি কথা বলে নেবো ওনার সাথে। হ্যাঁ, আপনার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল, হ্যাঁ, এখন দেশের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, কেমন আছেন আপনারা? এখন দেশের পরিস্থিতি তো স্বাধীনতার পরে অনেক উন্নত হয়েছে, এখন আরো উন্নত হবে, দেখা যাক। এখন যা পরিস্থিতি আরো তো ভালো হওয়া উচিত, সেই হিসেবে। কি কি খামতি দেখতে পাচ্ছেন? কিছুটা শিক্ষায় খামতি আছে, আর এখনো মানে সর্বশিক্ষা করার পরে কিছুটা হয়েছে, আরো শিক্ষায় উন্নতি করা উচিত, যা শিক্ষার পরিকাঠামো আরো উন্নত করা উচিত। এবং যে যুবকদের চাকরি বেকার অনেক বেড়ে গেছে, চাকরির সুযোগ অনেক করা উচিত, যা যদি শিল্প এনে তারপর বিভিন্ন ক্ষেত্রে চাকরির যে বেকার যুবকরা চাকরি পাচ্ছে না, সেটা করা উচিত। সেটাতে অনেক ঘাটতি রয়ে গেছে, এখনো যুবকদের মনে একটা ক্ষোভ রয়ে গেছে। বহুজন যেমন পশ্চিমবঙ্গ থেকে বহু ইয়ং ছেলে সব বাইরে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, এটার উন্নতি হওয়া উচিত। মূলত আপনার বাবা বিপ্লবীর সাথেও একটা পরিচয় ছিল, উনি বার্তা মশাই ছিলেন, হ্যাঁ, এবং প্রতিষ্ঠাতা দুটো স্কুলে, উনি একটা স্কুলের প্রতিষ্ঠাতা এবং শাশ্বত বয়েজ এবং শাশ্বত গার্লস। বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষে এত শিক্ষা নিয়ে এত সংগ্রাম, কি বলবেন? সে তো বলছি যে শিক্ষায় এখন বেশি জোর দেওয়া উচিত,
যতটা ইয়ে করা হয়নি দিবাকর, এখন। একটু জানতে চাও ওনার কাছে, ওনার বাবারা যে দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছিলেন, যে দেশের জন্য এত লড়াই করেছিলেন, আজ যখন 80 বছর পর যেভাবে দেশে যতটা অগ্রগতি হওয়া দরকার ছিল ঠিক ততটা কি অগ্রগতি হয়েছে? মানে তারা যেভাবে স্বাধীনতাটা দেখেছিলেন সেই স্বাধীনতা কোথায় কোথায় খামতি রয়েছে? একটা তো শিক্ষা আমরা শুনলাম, আর স্বাধীনতা কোথায় কোথায় খামতি রয়েছে? তারা কিভাবে দেখছে দেশকে এখন? আপনার পিতা স্বাধীনতা নিয়ে একটা স্বপ্ন দেখেছিলেন যে স্বাধীন হলে দেশ এইভাবে এগোবে, এই সেক্টরে এগোবে। 80 বছর পরে কি দেখতে পাচ্ছেন শিক্ষা ছাড়া বাকি বিভিন্ন সেক্টরে কি কি খামতি রয়েছে বা কি কি উন্নত হয়েছে কি মনে করছেন? উন্নতি বা নিশ্চয়ই স্বাধীনতা 80 বছর বা পার হলো, উন্নতি তো হবেই, কিন্তু আরো উন্নতি হওয়া উচিত ছিল। কি কি ক্ষেত্রে? যেমন পরিকাঠামো ক্ষেত্রে, যেমন রাস্তাঘাট হয়েছে প্রচুর, কিন্তু আরো রয়েছে। গ্রামে এখনো অনেক গ্রাম আছে যেখানে সেরকমভাবে পরিকাঠামো গড়ে ওঠেনি। গ্রামের মানুষের কাজের যে সুযোগ সুবিধা করে দেওয়া উচিত সেটাও এখনো পুরোপুরি হয়নি। এই খামতিগুলো রয়েছে, এইগুলো গরিবই অনেকটাই কমেছে, কিন্তু 80 বছর হয়ে গেল এখনো প্রচুর গরিব মানুষ আছে আমাদের দেশে। তাদের উন্নতি করার জন্য চেষ্টা করা উচিত। তাদের কিভাবে গরিবের ইয়ের থেকে করা যায়, দারিদ্র সীমার নিচে এখনো প্রচুর মানুষ বসবাস করছে, তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা করা উচিত, এমনটাই বলছেন। আমি আসবো দিবাকর তোমার কাছে, আবারও আসবো। আমি একটু চলে যাবো এই মুহূর্তে ঝাড়গ্রাম থেকে আমাদের অপর প্রতিনিধি শঙ্করের কাছে। শঙ্কর, যেমনটা আমরা শুনছিলাম সেই সময় বলতে বলতে আটকে গেল, রাস্তাঘাটের কথা বলছিলেন ঝাড়গ্রামের মানুষ। ঝাড়গ্রামে তো আমরা এরকমও দেখেছি জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা, যেখানের মধ্যে ট্যুরিজমের কথা বলা হয়েছিল, যেখানের মধ্যে আরও উন্নত বেশ কিছু প্রযুক্তি স্থাপনের কথা বলা হয়েছিল, সেইগুলোতে এখনো পর্যন্ত পিছিয়ে পড়া মানুষ। সেখানের মধ্যে অনেকে এখন বলা হয় যে সেখানের মধ্যে ঠিকঠাক করে লাইটের আলো নাকি এখনো পর্যন্ত পৌঁছায় না, এরকম অভিযোগ ওঠে। সেগুলো কতটা সত্যি? একদমই সুমিত, দেখো জঙ্গলমহলে কিন্তু পর্যটন কেন্দ্র রয়েছে, যথেষ্টই পর্যটকরা আসেন বাইরে থেকে, কিন্তু সেই পর্যটন কেন্দ্রতে আসার জন্য কিন্তু রাস্তায় যদি বাধা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পর্যটকরা আসতে পারছেন না। সেক্ষেত্রে যারা লোকাল ব্যবসায়ী রয়েছেন তাদেরও ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা হচ্ছে। হোটেল মালিক যারা রয়েছেন, পর্যটন কেন্দ্রের পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন, যারা এই ব্যবসার উপরে কিন্তু দিন যাপন করে থাকা, সেরকম একটা সমস্যা দেখা যাচ্ছে। মূলত এই জঙ্গলমহলের বিশেষ রাস্তাঘাটের ওপর প্রশাসনের নজর দেওয়া দরকার। তৃণমূল সরকারের 15 বছর ধরে কিন্তু কোনো রকম কোনো উন্নয়ন হয়নি বলে দাবি করছে এই এলাকার বাসিন্দারা। এর থেকেও বেশি যেটা সমস্যা রয়েছে এই এলাকার প্রত্যন্ত যে গ্রাম, সেই এলাকায় কিন্তু হাতি সমস্যা রয়েছে প্রচুর পরিমাণে। জঙ্গলমহলে এটাই কিন্তু বড় সমস্যা, হাতি সমস্যা। বছরের প্রায় সময়টাই কিন্তু হাতি এলাকায় থাকে। চাষের জমি থেকে শুরু করে সবজির ফসল কিন্তু ক্ষয়ক্ষতি হয়। আমি হাতির বিষয়ে একটু জানতে চাইবো যে কতটা কি তাদের চাষবাসে ক্ষতি হয় এবং করা দরকার রয়েছে, যার কারণে তাদের ক্ষতি যেটা বেশিরভাগটাই হয়ে যাচ্ছে সেটা কম। কি বলবেন হাতির সমস্যা কত কি? হাতির সমস্যা বলতে দেখুন, হাতি তো আমাদের নেই, ঠিক আছে। হাতি আমার চিয়াগাছি বলুন, শঙ্করবনি বলুন, বালিমাথা বলুন, এখানে হচ্ছে হাতি নিত্যদিনে আমাদের সঙ্গে। হাতি জমির ফসল থেকে শুরু করে জমির ফসল শেষ হয়ে গেল, তারপরে ধরুন জমিতে যখন হাতি খাবার না পাচ্ছে তখন হাতি গ্রামে চলে আসে। গ্রামে যে আমাদের যে আপনার গ্রামের যে গরিব মানুষের সম্বল হচ্ছে তোমার ধান, কেউ বাঁশের বাগান, সে ধান শেষ হলে বাঁশ নষ্ট করছে। এই সিজনে ফসলের ক্ষতির পর প্রশাসনিক সাহায্য কি পান না? কিছু না, সে তেমন কিছুই প্রশাসন থেকে অতটা আমরা সেরকম কোনো সুবিধা পাচ্ছি না। 15 বছর আমরা কিচ্ছু পাই না। একটা ঘর বাড়ি এলাকার কিরকম কি হয়েছে? ঘর বাড়ি ভাঙছে, প্রাণহানি ঘটছে। সরকার থেকে বাড়ি পাচ্ছেন এলাকার মানুষরা? বাড়ি পাচ্ছে, বাড়িটা অস্বীকার করা যায় না। রাস্তাঘাটের কি অবস্থা? রাস্তাঘাটের বেহাল অবস্থা, রাস্তাঘাট যেটা হয়েছে পুরোটাই বাকি আছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে উন্নয়ন যতটা আশা করা হয়েছিল, যতটা ঝাড়গ্রামবাসী যতটা আশা করেছিলেন, ততটা কিন্তু এখনো পর্যন্ত উন্নয়ন অতটা হয়নি। আমরা আসবো আবারও শঙ্কর তোমার কাছে, আমি একটু চলে যাবো এই মুহূর্তে আবারও দিবাকর কাছে। দিবাকর, শ্রী শচীন্দ্রনাথ নন্দী তিনি ছিলেন, আমরা জানি তিনি যৌথভাবে প্রথম বিধায়ক ছিলেন নবদ্বীপের, এবং সেখানের মধ্যে অন্য আরেকজন যিনি ছিলেন তিনিও স্বাধীনতা সংগ্রামী একজন, তিনি হচ্ছেন নিরঞ্জনবাবু এবং শচীন্দ্রনাথ নন্দী। তারা দুজনেই যৌথভাবে বিধায়ক হয়েছিলেন, প্রথম বিধায়ক হয়েছিলেন নবদ্বীপের।
সেই সময় তাদের লড়াইয়ের কাহিনী একটু শুনতে চাইবো। তাদের যারা যেভাবে স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছিলেন, প্রচুর মানুষ নবদ্বীপে আছেন স্বাধীনতা সংগ্রামী, তারা কিভাবে লড়াই করতেন আমি একটু শুনতে যাবো ওনার কাছ থেকেই। ইয়ে করেছে তিনি, যেমন চন্ডিলাই, তিনি কার্টুনিস্ট, বিখ্যাত কার্টুনিস্ট। তিনি একটা আমার স্কুলের শাসক মন্দিরের 75 বছর পূর্তিতে উনি একটা লেখা দিয়েছিলেন। সেখানে উনি কিছু লিখেছেন, সেইটা আপনাকে দেখাচ্ছি, শোনাচ্ছি আর কি, যে আমার বাবার সম্বন্ধে। আমি শাসক মন্দির পরিকল্পনা সেই অসহযোগ আন্দোলন, যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, সেটা দেশবন্ধু চিত্তরঞ্জনের আহ্বানে শ্রীযুক্ত শচীন্দ্র মোহন নন্দী কলকাতায় গিয়েছিলেন। সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কারামুক্তির পর কয়েকজন সমচিন্তার নিবিষ্ট জনসেবককে নিয়ে শাসক মন্দির প্রতিষ্ঠা হয়। দিবাকর, আমি বলবো তুমি একটু ক্যামেরাটাকে জুম করতে বলো তোমার সম্বন্ধে লিখেছেন। আমরা ক্যামেরা পার্সনকে বলবো একটু জুম করতে। হ্যাঁ, শচীনবাবু তখন পুরসভার চেয়ারম্যান ছিলেন। সেই মহামারী হয়েছিল। তিনি উড়িষ্যা থেকে ডাক্তার এসেছিল। সামনের সাইডে শাসনের ছাত্ররা হিন্দি স্কুলে, আমরা এটা চন্ডিলা হিন্দি লিখতেন। আমরা মাত্র 4-5 জন ছিলাম। পাক স্বাধীনতা যুগে তখন ছাত্ররা যে পূর্বভাগে, আমরা সামনে পিছনে সবাই, সব ছাত্রী শাসক মন্দিরে। 1945-এর নভেম্বর মাসে দিল্লিতে আজাদহিন্দ ফৌজের যখন বিচার চলছে, তখন প্রবীণেরা সহজেই মনে করতে পারবেন ক্যাপ্টেন রাম সিং ও তার সঙ্গীত ও বাদ্যকার বাহিনীকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তাদের আশ্রয় দেওয়া ছিল শাসক মন্দির স্কুলেই। ক্যাপ্টেন রাম সিং আজাদহিন্দ ফৌজের প্রধান গায়ক ছিলেন এবং সুভাষচন্দ্র তাকে নির্বাচন করেছিলেন। তারপরে উনি 1942-এ আগস্ট আন্দোলনে শচীনবাবু মাদারীপুর থেকে গ্রেপ্তার হন। নদিয়া জেলার বহু কংগ্রেস কর্মীর সাথে আমিও আমার মাদারীপুরে ছিলাম। 1935 শীতকালে পুজোর ঠিক আগে আমাদের উপর নির্দেশ আছে, আগস্ট আন্দোলনের বন্দীরা সকলেই ট্রেনে নবদ্বীপ ঘাটে এসে পৌঁছাবেন। আমরা নদীর ধারে ফুলমালা দিয়ে দাঁড়িয়েছিলাম। প্রথম দিন শচীনবাবু গ্রেপ্তার হন। ফুলেদার সূর্যটা সফল হোক বলে গান গিয়েছিলাম। অন্য অনেকের সঙ্গে আমিও সেদিন গানটি গিয়েছি। প্রথম দিন শচীনবাবু মুক্তি পান প্রেসিডেন্সি জেল থেকে। পরে কয়েকদিনের মধ্যে হরিচরণ প্রামাণিক, শ্যামাপদ ভট্টাচার্য মুক্তি পান। নিরঞ্জন মোদক রাজবন্দী হলেও শাসক মন্দির নির্মাণে তার কোনো অবদান ছিল না। গল্পটা বলছি দিবাকর, আমি যেটা জানতে চাইবো তোমার কাছে, আমি যেটা জানতে চাইবো, কারণ আমরা যেমনটা আলোচনা করেছিলাম কিছুক্ষণ আগে, যে শুধুমাত্র শচীন্দ্রনাথ নন্দী নন, সেই সময় নবদ্বীপের অন্যতম স্বাধীনতা সংগ্রামী অমিয় বসু, বীরেশ্বর বসু, অমিয় রায়, ননীগোপাল মোদক, এই সমস্ত মানুষেরা, তারা যখন শচীন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে আসছেন, তার ছোট ছেলে হিসাবে তার কি সেই সমস্ত কোনো স্মৃতি মনে আছে? সেই সমস্ত তারা সময় কি করতেন বা তারা কি আলোচনা করতেন? আচ্ছা, যখন আপনার বাবার সাথে অন্যান্য বিপ্লবীরা দেখা করতে আসছেন, সেই সময়কার কি স্মৃতি মনে আছে আপনার? না, আমি তো তখন তো ইয়ে হয়নি, স্বাধীনতার পরে আমার জন্ম হয়েছে। কারণে তবে আমার পিসি কাছে পিসির কাছে শুনেছি এবং বাবার কাছেও শুনেছি। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এসেছিলেন নবদ্বীপ প্রমাতলায়, তখন আমরা তখন আগমশের বাজারের কাছে, ওইখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বাড়িতে গেছিলেন।
এবং সেতে একটা ইয়েও বেরিয়েছিল, একটা ভিডিও বেরিয়েছিল, এই যে উনি গেছিলেন সুভাষচন্দ্র বসু আমাদের বাড়িতে। বেশ, আমি আসবো দিবাকর তোমার কাছে আবারও। আমি একটু চলে যাব শঙ্করের কাছে। শঙ্কর, যেমনটা আমরা আলোচনা করেছিলাম যে 80তম বর্ষ এসে তো ঝাড়গ্রামের মানুষের অনেক কিছু সমস্যার কথা আমরা জানতে পাচ্ছি। তারা ঝাড়গ্রামকে আগামী 1 বছরে বা আগামী 5 বছরে তারা ঝাড়গ্রামেরকে কিভাবে দেখতে চায়, তারা কিভাবে চায়, তাদের কাছে স্বাধীনতা অর্থ বলতে তারা কি বোঝে, তা প্রান্তিক মানুষেরা যারা রয়েছেন যে তারা কি বলছেন? একদমই দেখো, সাধারণ মানুষের এই মুহূর্তে যেটা বক্তব্য, বিগত 15 বছর ধরে কিন্তু শাসক দলে যারা তৃণমূল কংগ্রেস ছিলেন তাদের আমলে উন্নয়ন হয়নি। তারা এখন চান যে এই সরকারের আমলে যিনি বিধায়ক রয়েছে, গোবিন্দপুর বিধানসভার বিধায়ক, তিনি কিন্তু এলাকায় ভোট প্রচারে যখন এসেছিলেন তাকে দেখা গেছে নানান জায়গায় নানান প্রতিশ্রুতি দেওয়া। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকদিন আগে ভোট প্রচারে এসে তিনি কথা দিয়েছেন, সেই খবর কিন্তু আমরা সম্প্রচারও করেছি। এই বেশ কিছুদিন আগে বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে কিন্তু নিজেই পানীয় জলের ব্যবস্থা করেন। তেমনই সেটা দেখার পর কিন্তু নানান এলাকার মানুষরা তারা কিন্তু আশ্বস্ত হচ্ছেন এরকম বিধায়ক পেয়ে। ইতিমধ্যে কিন্তু জঙ্গলমহলে ঝাড়গ্রাম, অর্থাৎ ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকে যে ছোটখাটো কাজ রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে মেরামতির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু গ্রামবাসীরা যেটা জানাচ্ছে যে একটু একটু করে কিন্তু তাদের কাজ হচ্ছে। আশ্বস্ত রয়েছে যে বিজেপি সরকারের আমলে তারা যেটা চাইছেন সেটা পাবেন। বেশ, সঙ্গে থাকো শঙ্কর, আমরা একটু দর্শকদেরকে শোনাবো। এই মুহূর্তে আমরা ঝাড়গ্রামের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা নবদ্বীপে স্বাধীনতা সংগ্রামীর ছোট ছেলে, স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রনাথ নন্দী, তার ছোট ছেলের সাথে আমরা কথা বলছি। আমরা একটু আপনাদেরকে নিয়ে যাবো একটু উত্তর 24 পরগনায়, কারণ দক্ষিণ 24 পরগনার মানুষের কথা আমরা, প্রান্তিক মানুষের কথা আপনাদের শোনালাম আপনাদেরকে। উত্তর 24 পরগনার মানুষেরা স্বাধীনতার 80 বছরে তারা কি বলছেন স্বাধীনতা দিবস নিয়ে, তারা কিভাবে দেখছেন স্বাধীনতা দিবসকে, এই 80তম স্বাধীনতা দিবসকে তারা কিভাবে ব্যাখ্যা করছেন, আসুন তাদের মুখ থেকেই শুনে নিন। হওয়ার চেষ্টা করেছে, যারা জনপ্রতিনিধিরা ছিলেন তারা সবাই চেষ্টা করেছেন, কিন্তু করতে পারেননি খুব একটা কিছু, কারণ সরকারি সুবিধা বা সুযোগ কোনোটাই আমরা সেইভাবে পেরে উঠিনি। হ্যাঁ, তবে পেয়েছি, কিছু পাইনি এটা বলা ভুল। উন্নয়ন হয়েছে, অনেক মানুষ আশপাশের গ্রাম বা আশপাশের দেশ থেকেও কম বেশি মানুষ এসছেন, তারা নতুন বাড়ি করেছেন, সেই উন্নয়ন হয়েছে। কিন্তু রাস্তাঘাট বা মানে সেরকম আশপাশের যে অর্থনৈতিক কোনো উন্নতি, সে আমার খুব একটা চোখে পড়েনি। না না, স্বাধীনতার থেকে তো পরিবর্তন হয়েছে, মাটির রাস্তা পিচের হয়েছে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু সেই পিচের রাস্তা রক্ষণাবেক্ষণ হয়নি, সমস্যা এইখানে। এবং লাইট লেগেছে বিভিন্নভাবে, সোলার লাইট লেগেছে, টিউব লাইট লেগেছে, বাল্ব লেগেছে, ভেপার লেগেছে, কিন্তু কোনোটাই স্থায়িত্ব পায়নি। কোনো এক অজানা কারণে মেনটেনেন্স হয়নি বলে সব কিছুই ভেঙে ধসিয়ে পড়ে গেছে। এখন ওই এলইডি এসছে, তাই এলইডি লাইট জ্বলছে, এই দেখতে পাচ্ছি। উন্নয়ন তো হয়েছে, কিন্তু 80 বছরে যেটা হওয়ার দরকার ছিল, সোনার বাংলা বা আমার এই গ্রামের এই চৌহদ্দিটুকু অন্তত একটা সোনার গ্রাম হওয়ার কথা ছিল, সেসব। 80তম স্বাধীনতা দিবস এসেছে ঠিকই, কিন্তু অন্যান্য আর 5টা বছরের স্বাধীনতা দিবস আসার মতো করেই দিনটা এসেছে। কিন্তু স্বাধীনতা এসেছে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে দ্বিধা থাকতেই পারে, আলোচনা হতেই পারে। সত্যিই যদি আমরা স্বাধীন হয়ে উঠতে পারতাম, তাহলে আমাদের দেশে আজকের দিনে দাঁড়িয়ে এত কোটি কোটি মানুষের জন্য এত রেশনের ব্যবস্থা, পরিষেবা, ভাতা, এগুলো সত্যি প্রয়োজন পড়তো না। আমরা সেই অর্থে স্বাধীন হতে পেরেছি কিনা এই নিয়ে দ্বিধা আছে। শিক্ষায়, স্বাস্থ্যে, বিভিন্ন দিকে অনেক রকমের আরও সুযোগ সুবিধার প্রয়োজন আছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সামনে শিক্ষা, সংস্কৃতির চর্চা, কর্মসংস্থানের ব্যবস্থা, চিকিৎসা পরিষেবা, এই সমস্ত ক্ষেত্রে আমাদের আরও সাবধানী এবং সদর্থক রাজনীতির প্রয়োজন আছে। হয়তো এই কথা ঠিক যে শাসনযন্ত্রের সামনে ক্ষমতা পাল্টাতে থাকে। একসময় আর্য শাসন হয়েছে, মুসলিম শাসন হয়েছে, অন্যান্য ঔপনিবেশিক শাসন হয়েছে, ব্রিটিশ শাসন হয়েছে, তারপর স্বাধীনতার পর থেকে বিভিন্ন ক্ষমতার পরিবর্তন ঘটেছে এবং ঘটনাচক্রে আমরা 80 বছর স্বাধীনতার সামনে এসে দাঁড়িয়েছি। কিন্তু সত্যি বলতেই আমরা স্বাধীন হয়েছি কিনা এটা বুঝতে পারবো তখনই, যখন আমরা নির্ভয়ে পথ চলতে পারবো। শুধু তাই নয়, নির্ভয়ে আমরা মনের কথা। যে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমরা চাই হিংসা, হানাহানি এগুলো যেন সম্পূর্ণরূপে আমাদের থেকে দূরে চলে যায়। এলাকায় কেমন পরিষেবা পাচ্ছেন এই স্বাধীনতার 80তম বর্ষের পরে? পরিষেবা আগের থেকে অনেক ভালো। নতুন সরকার এসছে, তবে 3-4 মাস বয়স হয়েছে। পরিষেবা আমরা আগের থেকে যথেষ্ট ভালো পাচ্ছি, আশা করছি আরো ভালো পরিষেবা।
শঙ্করের কাছে। শঙ্কর রয়েছেন ঝাড়গ্রাম থেকে। শঙ্কর, ঝাড়গ্রামের একজন প্রান্তিক এলাকার মানুষ, তিনি তোমার সঙ্গে রয়েছেন, তিনি কি বলছেন তার মুখ থেকে শুনবো। কি বলবেন, স্বাধীনতার 80 বছর কি উন্নয়ন হয়েছে কি হয়নি, বা এই সরকারের আমাদের কতটা কাজ শুরু হয়েছে, বিগত সরকারের আমাদের কি কাজ হয়, কি বলবেন? যাই হোক, মোটামুটি তৃণমূল সরকারে যে কাজ করেছে যেটা ন্যায়সঙ্গত, বেআইনি কার্যকলাপ গুলাই বেশি হয়েছে, যেগুলা যার মানে অ্যাকচুয়ালি বাড়ি পাওয়ার কথা সেগুলা হয়নি। যাদের আমরা আজকে কিন্তু তৃণমূল বিজেপি কি কাজ করেছে সেই বিষয়ে যাচ্ছি না শঙ্কর, আমাদের আজকে অনুষ্ঠানটা হচ্ছে স্বাধীনতার 80 বছরে মানুষ কোন জায়গায় রয়েছে, ঝাড়গ্রাম কোথায় রয়েছে, এটা নিয়ে জানতে চাইছি। হ্যাঁ, ঝাড়গ্রামের ব্যাপারটি আমি বলছি। আমার নাম হলধর পাল, টিয়াকাটি বাড়ি। যদিও আমি ঝাড়গ্রাম আদালতের একজন রেজিস্টার মহারাজ, তো আমি এখানেই থাকি। এখানে চিরদিনের মতো হাতির সমস্যা তো রয়েছে, মাঝে সাঝে হাই কোন দিন আমার প্রাণটুকুও যাবে। এইখানে একটা ব্রিজ হয়েছিল শঙ্করবনি বাই টিয়াকাটি, চলে যাবো যান্ত্রিক গোলযোগের কারণের জন্য শঙ্করের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। চলে যাবো দিবাকর কাছে, ফোন করলে আমার এলাকায় যোগাযোগ স্থাপন করতে পেরেছি। শুধু চুনপোড়াতে পানীয় জলের একটা বাজার গরম কথা বললে হবে না, আমাকে সর্বাঙ্গীন সকলের দিকটা দেখতে হবে, প্রত্যেকটা গ্রামের দিক দেখতে হবে, যাতে তারা ভালোভাবে সুস্থভাবে শান্তপ্রিয়ভাবে থাকতে পারে। সেটাই আমি আশা আকাঙ্ক্ষা রাখবো আগামী দিনে, যাতে সেই ধরনের সহানুভূতিশীল হয়ে আদর্শ নীতি অবলম্বন করে যাতে জনগণকে সকলকে নিয়ে একটা আদর্শ সরকার করতে পারে, সেই আশা কামনা রেখে আমি কিছু বলছি। এখানে হাতির সমস্যা, এখানে ধান চাল নষ্ট করে দিচ্ছে চাষিদের, তারা রোজ আনে রোজ খায়, এমনকি তারা বিপর্যস্ত হচ্ছে। আর পানীয় জল টিয়া কাটিয়ে তো বিশাল সমস্যা, এখানে কোনরূপ পানীয় জলের সমস্যা রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ঝাড়গ্রামের এলাকায় কিন্তু এখনো পর্যন্ত স্বাধীনতার 80 বর্ষ পরেও কিন্তু ঝাড়গ্রামের মধ্যে বেশ কিছু জায়গায় এলাকায়, কিছু সব জায়গায় বলছি না, ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত পানীয় জলের সমস্যা রয়েছে, যা কিন্তু অত্যন্ত গুরুতর একটা অভিযোগ উঠে আসে ঝাড়গ্রাম থেকে। আমি চলে যাবো দিবাকরের কাছে। দিবাকর, আমরা স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্র মোহন নন্দীর ছেলের সাথে রয়েছি, তার সন্তানের সাথে রয়েছি, সেই সময়কার কিছু অভিজ্ঞতার কথা তার মুখ থেকে আমরা শুনে নিচ্ছি। যখন 1975 সাল এলো, সেই সময় দাঁড়িয়ে তার অভিজ্ঞতা, সেই সময়কার প্রেক্ষাপট দাঁড়িয়ে তার বক্তব্য শুনবো একটু তার মুখ থেকেই। আচ্ছা, যখন 1975 তখনকার আপনার অভিজ্ঞতা একটু বলুন, কি দেখেছেন দেশে? 1975 তখন তো স্বাধীনতার 25 বছর হলো। তখন আমি ইয়েতে বলতে পারি যে মানে শিক্ষায় ঘাটতি ছিল। আসল কথা হচ্ছে স্বাধীনতার পরে যেটাতে জোর দেওয়া সবচেয়ে দরকার ছিল শিক্ষা। শিক্ষায় যদি জোর দিত, এবং আমরা দেখেছি বিভিন্ন দেশ যেগুলো স্বাধীন হয়েছে তারা প্রথমেই কিন্তু শিক্ষায় জোর দিয়েছে। আমাদের দেশে আমি দেখলাম যে সর্বোচ্চ শিক্ষা আসলে হবে এই 2000 মনে হয় 5-4-5 সর্বশিক্ষা, এটা প্রথমেই করা উচিত ছিল সবার জন্য। শিক্ষা, এই শিক্ষা যদি হতো ঠিক মতন হওয়ার, তাহলে কিন্তু বহুদিনই সর্বশিক্ষার আগে প্রচুর লোক নিরক্ষর ছিল, তারা তাদের নিয়ে দেশ কি করে উন্নত হবে। সেই জন্যে তখন এই শিক্ষার ঘাটতিটাই মেন। শিক্ষার ঘাটতি, আবার শিল্প পরিকাঠামো সেরাম ছিল না, শিল্প ছিল না, মানুষের কাজও সেরাম ছিল না, এবং গরিব অনেক বেশি ছিল। গরিব, প্রচুর গরিব মানুষ গরিব ছিল। 75 সালের কথা বলছি। আমাদের পশ্চিম বাংলা, এখানে কি এখন যে রাজনীতি নিয়ে হানাহানি, এটা কি ছিল আগে? না, এটা কিন্তু আমি বলবো, আমার অভিজ্ঞতায় আমি বলছি, এই হানাহানি কিন্তু ছিল না, এই রাজনীতিতে হিংসা কিন্তু ছিল না। বললে হয়তো অনেকের ইয়েতে লাগবে, আমি যেটা দেখেছি আর কি, এই 65 মানে 65-66 মানে 60-এর দশকে এই হানাহানি রাজনীতি কিন্তু সিপিএমই করেছে, আমদানি করেছে। পরিকাঠামো কেমন ছিল? রাস্তাঘাট,
পরিকাঠামো পরিকাঠামো খুব একটা ভালো ছিল না। পরিকাঠামো আস্তে আস্তে হয়নি। যেমন আমাদের রাস্তার কথাই বলি, আমাদের রাস্তা দীর্ঘদিন ইটের রাস্তা ছিল, তারা যে মাটির রাস্তা ছিল, ইটের রাস্তা বহুদিন ছিল, এবং 70-75 সালেও ইটের রাস্তাই ছিল। এইরকম আর কি, সব রাস্তা তো অলিতে সবই মাটির রাস্তা ছিল। ডাক্তার কিরকম পাওয়া যেত হাসপাতালের অবস্থা? আমার একটা প্রশ্ন দিবাকর, আমরা কিছুক্ষণ আগেই ঝাড়গ্রামের শঙ্করের কাছে একজন ছিলেন প্রান্তিক এলাকার মানুষ, তার মুখ থেকে শুনলাম যে সে অভিযোগ করছে যে এখনো পর্যন্ত ঝাড়গ্রামের মতো এলাকায় বেশ কিছু জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে। স্বাধীনতার 80 বছর পর এসে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে, এটা কতটা কষ্ট দেয় এই মানুষদেরকে, সেটা সম্পর্কে জানতে চাও। আচ্ছা, বর্তমান পরিস্থিতিতে স্বাধীনতার 80 বছর পরেও কিছু কিছু জায়গায় পানীয় জল পাওয়া যায় না, সুরক্ষিত পানীয় জল পাওয়া যাচ্ছে না, কি বলবেন এ বিষয়ে? এটা তো পানীয় জল সব জায়গায়, জলটা তো মেন, এটা প্রশাসনকে দেখা উচিত, যেখানে যেখানে পানীয় জল এবং সেটা মানে গুরুত্ব দিয়ে সব জায়গায় পানীয় জলটা প্রথম দেওয়া উচিত। যেমন আগে তো কোনো শৌচাগারই ছিল না, বিশেষ করে গ্রামাঞ্চলে তো মাঠে ঘাটে ইয়ে করতো, শৌচ করতো, সেটাই অনেকটাই এখন ইয়ে হয়েছে। সরকার থেকে এইগুলো দেখার জন্য তো অনেক শৌচালয় হয়েছে, কিন্তু পানীয় জলটা যে যে জায়গায় মানে বড় বড় এমনি শহর বেশিরভাগ জায়গায় হয়ে গেছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাই, যেহেতু আমাদের এখানে নবদ্বীপে পানীয় জল অ্যাভেলেবেল, সেই জন্যে অন্য জায়গায় এটা কাগজে পড়ি যে পানীয় জল এখনো যায়নি, কিন্তু সেটাই আগে গুরুত্ব দিয়ে দেখা উচিত, পানীয় জলের ব্যবস্থা করাই উচিত। আমি আসবো তোমার কাছে দিবাকর, আবার আসবো আমি তোমার কাছে, জল না পৌঁছায় বাড়িতে। একদমই। আমি আবার চলে যাবো শঙ্করের কাছে। শঙ্কর, আমরা শুনছিলাম বিভিন্ন জায়গায় যারা প্রান্তিক মানুষ রয়েছেন তারা পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেছেন। কর্মের ক্ষেত্রে কতটা এগিয়ে রয়েছে বা কতটা কি অবস্থা এই মুহূর্তে, কর্মক্ষেত্রে কি অবস্থা ঝাড়গ্রামের, সেটা নিয়ে মানুষ কি বলছেন? একদমই, দেখো তুমি তোমাকে বলে রাখি, কর্মের ক্ষেত্রে যদি বলাই যায় তাহলে কিন্তু ঝাড়গ্রামে কিন্তু কর্মের দিক থেকে একদম নিম্নে, কারণ এইখানে প্রত্যন্ত এলাকার যারা মানুষরা আছে তারা কিন্তু নানান ছোটখাটো ব্যবসা করতে স্মার্ট খান। এক্ষেত্রে হাতির সমস্যা রয়েছে, বললাম একটু আগে, হাতি জঙ্গলমহলে সারা বছর থাকার কারণে সেই সবজির ক্ষেতে কিন্তু সবজি বহু পরিমাণ নষ্ট হয়, যার কারণে তারা কিন্তু একদিক থেকে যেমন সঠিক মূল্যও পাচ্ছেন না, একদিক থেকে ফসলের ক্ষতির জন্য তারা লাভবানও হচ্ছেন না। এক্ষেত্রে এই যে এলাকাগুলোতে সাকরাইলের প্রত্যন্ত বিভিন্ন এলাকা রয়েছে, টিয়াকাটি, শঙ্করবনি সহ আরো বেশ কয়েকটি এলাকা রয়েছে যেখানে সবজি চাষ এই সময়টাতে প্রচুর পরিমাণে হয়ে থাকে, কিন্তু এই এলাকায় হাতির উৎপাত রয়েছে বহু বছর ধরে, লাগাতার প্রতিদিন নিয়মিত কিন্তু হাতি প্রবেশ করে। এক্ষেত্রে বন দপ্তরের কিন্তু একটা উদাসীনতারও অভিযোগ উঠে আসে এই এলাকায়। তবে সাধারণ মানুষরা এই যে চাষ করে ফসল যে বিক্রি করে লাভবান হবেন সেটুকু কিন্তু সে করতে পারেন না, কারণ কর্মক্ষেত্রের দিক থেকে ঝাড়গ্রাম একদমই শূন্যের পথে বলা গেলেই চলে। কারণ এখানকার মানুষরা কেউ হয়তো রাজমিস্ত্রির কাজ, কেউ অথবা এই ফসল যে ফসল চাষের ওপরই বেশিরভাগ নির্ভরশীল, সেটাই বললাম। দেখো সাধারণ মানুষ রয়েছে তারা কিভাবে কি এই এলাকা থেকে তারা জীবনযাপন করে, সবজি চাষের ব্যাপারটা যে একটু কর্মক্ষেত্রের বিষয়টা বলি, দাদা কর্মক্ষেত্রের বিষয়টা ঝাড়গ্রাম জেলায় বা আপনাদের যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সঙ্গে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে শঙ্করের। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, নবদ্বীপ থেকে রয়েছেন আমাদের সঙ্গে দিবাকর দাস এবং অন্যদিকে আমাদের সঙ্গে ঝাড়গ্রাম থেকে রয়েছেন শঙ্কর বারিক। আমরা উত্তর 24 পরগনার কিছুক্ষণ আগে মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আসুন এবার আপনাদেরকে একবার শুনিয়ে দিই আমরা বাঁকুড়ার মানুষ তারা কি বলছেন স্বাধীনতার 80তম বর্ষে। আসুন শুনবো বাঁকুড়ার মানুষ কি বলছে। দেখুন, স্বাধীনতার 80 বছর অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সুপার সিনিয়র সিটিজেনের পর্যায়ে পড়ে গেছে, কিন্তু এই এতগুলো বছর পেরিয়ে গেলেও আমরা যারা প্রান্তিক মানুষ তারা খুব যে ভালো আছি সেটা বলতে পারবো না। কারণ দেখুন, এখন ভারতবর্ষের সবথেকে বড় জ্বলন্ত সমস্যা হচ্ছে
কর্মসংস্থানের সমস্যা। এই সাম্প্রতিককালের জেনজিদের যে আন্দোলন, এই আন্দোলনের পিছনে বিদেশি টাকা বলুন, ডিপ স্টেটের কথা বলুন, যাই বলুন, কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলনকে তো আমরা অস্বীকার করতে পারি না। আজকে দেশব্যাপী যুব সমাজের একটা বড় অংশ প্রায় এই কর্মসংস্থানের অভাবে ভুগছে। তার পাশাপাশি ধরুন পরিবেশের কথা যদি আমরা ভাবি, আজকে চতুর্দিকে বন জঙ্গল ধ্বংস হয়ে আসছে। এই যে বন জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার ফলে ভারতবর্ষের যে পরিবেশ, এই পরিবেশ একটা বিরাট ক্ষতিগ্রস্ত অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আর এছাড়া ধরুন প্রান্তিক মানুষদের হাতে টাকা পয়সা বা তাদের কৃষিকাজের যে ব্যবস্থা, এইগুলোও যে খুব একটা ভালো জায়গায় আছে তা নয়। তাই সামগ্রিকভাবে দেশ হয়তো এআই এর হাত ধরে এগিয়ে চলেছে ঠিকই, কিন্তু তার সুফল একদম প্রান্তিক এলাকার মানুষ যে খুব ভালোভাবে উপভোগ করছে সেটা বলা যাবে না। আমরা আছি, হয়তো বেঁচে বর্তে আছি, এটুকুই। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার তো সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, সমস্যার বলতে তো বিভিন্ন রকমের সমস্যাই আমাদের মধ্যে আছে। তার মধ্যে ধরুন রাস্তাঘাটের সমস্যা যদি বলেন, এখনো রাস্তাঘাট সেই যে তিমিরে সে তিমিরেই আছে। আচ্ছা, তারপরে ধরুন আমাদের নাগরিক পরিষেবার দিকগুলো, যেগুলো একজন নাগরিক হিসেবে যে পরিষেবাগুলো আমাদের পাওয়া উচিত, নিয়মিত পাওয়া উচিত, যে পরিষেবাগুলো পেলে একটা স্বচ্ছন্দ জীবনযাপন আমরা করতে পারি, সেই পরিষেবাগুলো থেকে আমরা বঞ্চিত। তাছাড়া ধরুন খাদ্যের সংকট, এটা তো এক ধরনের আছেই। তার পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের ভাতার কালচার শুরু হয়েছে, এই কালচারের ফলে কিন্তু মানুষের মধ্যে যে কাজ করার মানসিকতা, এই কাজ করার মানসিকতা কিন্তু ক্রমশ কমে আসছে। এটা সুদূর প্রসারী এর ফল আছে, হয়তো এখন আমরা সেটা বুঝতে পারছি না, কিন্তু সুদূর প্রসারী এর ফল ভারতবর্ষের প্রান্তিক এলাকার মানুষেরা খুব একটা ভালো নেই। আমরা গ্রামে গঞ্জে শুধুমাত্র ওই পাকা রাস্তা, যেগুলো কাঁচা মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতাম, সেগুলো মরাম বাঁধানো বা পাকা রাস্তা হয়েছে। এর বাইরে সেই তার উন্নতি বা সেই রাস্তাঘাটের সংস্কার, কর্মসংস্থান, কৃষিক্ষেত্রে মূল যেটা সমস্যা আমাদের যে ভিত্তি কৃষি, তো সেই চাষিদের অবস্থা, সেই সব কিছু মিলিয়েই কিন্তু মানুষ খুব একটা ভালো অবস্থায় নেই। প্রান্তিক মানুষেরা তো তাদের ওই কৃষি বা ছোটখাটো কারখানা, সেখানে কাজ করে, এই সব ক্ষেত্র থেকেই তো মানুষের কর্মসংস্থান আসে এবং তারা ওইভাবেই খেয়ে পরে বেঁচে পড়তে থাকেন। কিন্তু সেই সব দিকের কোনো উন্নতি আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। প্রত্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া এই এলাকার লোকের ক্ষেত্রে বা ভারতবর্ষের যে প্রান্তিক এলাকা, তাদের ক্ষেত্রে যে জায়গাটা, সেটা হচ্ছে কি যে একটা হেল অ্যান্ড হেভেনের একটা ডিস্টেন্স, যে একটা অংশের মধ্যে আলো প্রচুর, আবার একটা অংশ অন্ধকারে রয়েছে। সেই জায়গায় যেগুলো বিরাজমান, সেটা হচ্ছে অপুষ্টির সংখ্যা বেশি। রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে জায়গাগুলো আগে একটা রুরাল ইকোনমি ছিল, বর্তমানে কৃষিকার্য লাভজনক হচ্ছে না। প্রান্তিক এলাকাতে সেচের ব্যবস্থা প্রাচুর্য নেই। এই জায়গাগুলোতে একটা ডিসপ্যারিটি রয়েছে। এই জায়গাগুলো বর্তমানে মানুষ যদি পেত, তাহলে হয়তো আমাদের যে উন্নত ভারত, তার সাথে প্রান্তিক ভারতের যে ডিফারেন্সটা, যেটা বাঁকুড়া, পুরুলিয়া, আমাদের বাঁকুড়ার ক্ষেত্রে সেটা হচ্ছে লাস্ট পুরসভা সোনামুখী, তারও পরিকাঠামো একটা পঞ্চায়েতের মতো। আমাদের বাঁকুড়ার খাতড়া, সে একটা জঙ্গলমহলের একটা বড় মহকুমা, সেখানে একটা পুরসভা কাঙ্ক্ষিত ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে হোক, যেহেতু আরবানাইজেশন প্রপারলি হচ্ছে না, কোথাও না কোথাও একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে আমরা আদৌ বাঁকুড়ার সার্বিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, সেটা নিয়ে একটা সন্দেহের জায়গা। তাই সামগ্রিকভাবে সমস্ত মানুষ, তার যদি উন্নতি হয়, এবং আমাদের যে রুরাল ইকোনমি ছিল, রুরাল ইকোনমির মধ্যে একটু আপনাকে বলে নিই, এটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তবু বলি যে রুরাল ইকোনমির একটা পার্ট ছিল যে বাঁকুড়া দুগ্ধ উৎপাদনের একটা হাব ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কৃষির সাথে পশুপালনের একটা সম্পর্ক ছিল। বর্তমানে কৃষি লাভজনক না হওয়ার জন্য মানুষ পশুপালনও ছেড়ে দিচ্ছে, ফলে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামেও দেখছি আমুলের দুধ কিনছে বা কোনো একটা অন্য ডেয়ারির দুধ কিনছে। অথচ একটা সময় ছিল বাঁকুড়া, পুরুলিয়ার মানুষ তার যে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার তার নিজের চৌহদ্দির মধ্যে থেকে তারা পেত। সেই জায়গাগুলো
আমরা একটা জায়গা রয়েছে যেখানে অভাবের জায়গা, প্রশাসন এবং সরকারকে সেগুলো। শঙ্করের কাছে, শঙ্কর, আমাদের কাছে শেষ প্রশ্ন। আমরা শুনছিলাম অনেক জায়গায় রুরাল ডেভেলপমেন্ট সেভাবে হয়নি, ঝাড়গ্রামের রুরাল ডেভেলপমেন্টের কি অবস্থা? আমার শেষ প্রশ্ন এটা, তুমি এটা ওখানকার মানুষের কাছ থেকে জানতে চাও। কি বলবেন এই যে ঝাড়গ্রামের এই মুহূর্তে আপনারা কি দেখছেন যে কতটা কি ডেভেলপ হয়েছে হয়নি? বাবু, আমরা সাঁকরাইল থানা টিয়াকাটি গ্রামে বাস করি। এমন জঙ্গল আর হাতির যে উপদ্রব, এই উপদ্রব থেকে আমরা কোনো কারণে বাঁচতে চাই। মানে প্রতিদিন হাতি আসছে। আমাদের কাঁচা রাস্তা, পাকা রাস্তা এখনো হয়নি, কিছুটা হয়েছে কিছুটা হয়নি, এবং আমাদের চাষবাস যা করি আমরা সব হাতি খেয়ে নেয়। আমরা খুব মানে দুঃখিত ভাবে বাস করি। কেন কর্মক্ষেত্রে মানে কোনো কাজ বাজ এখান থেকে কোথায় যাবে? যদি আমি কোলাইকুণ্ডাতে কাজ করতে যাই, আমি একটা কেজি লেবারে কাজ করছি কিছুদিন, কিন্তু যদি যাই, কিন্তু এবার ভোর 4টায় যেতে হয়, ওখানে 6টার সময় মানে আমাকে কাজে লাগায়, কিন্তু যেতে যেতে হাতি পাই যায়। ও প্রচুর অবস্থায় আমার একবার হাতির সঙ্গে দেখা হয়, মোটামুটি কোন রকম সাইকেল ফাইকেল ভেঙে দিল, আমাকে মারতে পারেনি। এই অবস্থায় আমরা আছি। যদি আপনারা একটু দেখেন তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন। বেশ, আমি কিন্তু সুমিত অনেক অনেক ধন্যবাদ শঙ্কর, আমরা শুনলাম। আমি যে জায়গায় রয়েছি আবার বেশ কিছুটা দূরে কিন্তু হাতি রয়েছে। আমি লাইভ থেকে একটু বেরোতে বাধ্য হচ্ছি কারণ সামনাসামনি লোকজনের চিৎকার শোনা যাচ্ছে। একদমই শঙ্কর, তুমি সাবধানে থেকো, কারণ আমরা এখনো পর্যন্ত যেটা শুনতে পারলাম যে মূলত ঝাড়গ্রামে কিন্তু এখনো হাতির সমস্যায় জেরবার রয়েছে। মানুষ অবশ্যই সরকার সেদিকের মধ্যে নজর দেবে। আমাদের সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি শঙ্কর বারিক। আমি ধন্যবাদ জানাবো শঙ্করকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি দিবাকর দাস। আমি শেষবারের মতো দিবাকর কাছে যাবো। দিবাকর, আমি একটু ওনার কাছ থেকে জানতে চাইবো, শ্রী শচীন্দ্র নাথ নন্দী মহাশয়ের সুপুত্রের কাছ থেকে জানতে চাইবো যে আগামী 5 বছর বা আগামী দিনগুলিতে ভারতকে কিভাবে দেখতে চান তারা। আচ্ছা, আগামী দিনগুলো, আগামী 5 বছর ভারতকে কিভাবে দেখতে চান বলুন। ভারত সবার উপরে উঠবে, এখন মনে হয় 6 নম্বরে আছে, আরো উপরে উঠবে, এবং ভারত থেকে দারিদ্র দূর হয়ে যাবে সম্পূর্ণভাবে, শিক্ষায় শিল্পে সমস্ত কিছুতে উন্নতি করবে, এই দেখতে চাই। বিশেষ করে শিক্ষায়, যেহেতু আমি শিক্ষক, আমি চাই যে সব ভারতবর্ষের প্রতিটা মানুষ যেন শিক্ষিত হয় এবং ভারতবর্ষ আরো উঁচুতে উঠে যাবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ দিবাকর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দিবাকর দাস এবং তার সঙ্গে ছিলেন বিপ্লবী শচীন্দ্র মোহন নন্দী মহাশয়ের সুপুত্র। আমি ধন্যবাদ জানাবো তাকেও। আমরা শুনছিলাম, অর্থাৎ যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জীবনের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের পরবর্তী প্রজন্ম এখনও এই স্বপ্নই দেখে যে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। অবশ্যই শ্রেষ্ঠ আসন লবে, আমাদেরও সেই একই প্রার্থনা। অবশ্যই সরকার সেইভাবেই কাজ করছে, সরকার সেভাবে এগিয়ে চলছে, কিন্তু মানুষের কি বলছে সেটাও কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের কাছে একই রকমভাবে। আমরা একটু চলে যাব এই মুহূর্তে পুরুলিয়ার মানুষের কাছে। পুরুলিয়ার মানুষেরা কি বলছেন শুনবো তাদের মুখ থেকেই। সম্মানিত করেছেন শুভেন্দু সরকার, কারণ সেই সময় এমার্জেন্সির সময় 1975 সালে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডেকেছিলেন, তখন সব রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিল। একমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা গোটা ভারতবর্ষব্যাপী ভীষণ আন্দোলন করে এবং বিভিন্ন ধরনের সব পত্রিকা সব বন্ধ করে দিয়েছিল ইন্দিরা সরকার। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আন্ডারগ্রাউন্ডভাবে আমরা বুলেটিন ছাপতাম যে ভারতবর্ষে কোথায় কি অন্যায় অত্যাচার করছে ইন্দিরা, সেগুলো আমরা বুলেটিন আকারে, গোপন প্রেসে বুলেটিন আকারে আমরা সেগুলা বুলেটিন আকারে বিভিন্ন জায়গায় ছড়াতাম। কোর্ট কম্পাউন্ড, হসপিটাল, পুলিশ স্টেশনে আমরা সেই বুলেটিন ছড়াতাম। এরকম করে আমার ক্ষেত্রে আমি যেটা বলছি যে আমরা যেমন এখানে পুরুলিয়া জেলাতে একদিন রঘুনাথপুরে এরকম ছড়িয়ে এলাম, তো একদিন ঝালদায় ছড়িয়ে এলাম, কোনো দিন বলরামপুরে ছড়িয়ে এলাম। এরকম করে আমরা অনেক দিন ছড়াবার পর পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে এবং কারাবাস হয় আমাদের। আমরা হুগলির আরামবাগে, সেখানকার মানুষদের শেষ বক্তব্য কি রয়েছে শোনাবো। আমি তো মনে করি আমরা সম্পূর্ণ স্বাধীন, কারণ দেখুন আমিও তো একজন নারী। আমি নারী হয়ে আমি 8-10 পদাধিকার বলে আমি কন্ট্রোল করছি, যেটা আগে কিন্তু পারতো না। স্বাধীনতার আগের কথা বলছি আমি। তো নারীরা সামাজিক সুরক্ষা বলুন, শিক্ষার দিক দিয়ে বলুন, সমস্ত দিক দিয়ে নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। শুধু নারী বলবো না,
নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষ আজকে স্বাধীন, প্রত্যেকেই বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। তো আশা করি আমরা আগামী 80 থেকে আরও যখন এটা আগিয়ে যাবে স্বাধীনতার দিনটা, আরও স্বাধীন হবে। আর কিছু কেমন যেটা বলছেন ঘাটতি, সেটা তো সব জীবনেই থাকে, তবে সেটাও আস্তে আস্তে। দেখুন, স্বাধীন তো অবশ্যই, কিন্তু সেদিক থেকে দেখতে গেলে এখন মেন যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে দেশের বা রাজ্যের যে আমাদের বা বেকারত্বের যে ব্যাপারটা রয়েছে, শিক্ষিত ছেলেরা চাকরির জন্য রাস্তায় বসে আছে। হ্যাঁ, বিগত দিনে যে এসএসসির যে সমস্যা হয়েছে সেই সমস্যা এখনো সমাধান হয়নি, সেগুলো দ্রুত সমাধান হয়। এবং আরও ধরুন এই যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি পাচ্ছে দিনের দিন, যে হারে মূল্য বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষের তো নাভিশ্বাস হচ্ছে। এই জাতীয় জিনিসগুলো অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসে যদি একটু দামগুলো সবার আয়ত্তের মধ্যে আসে, তার ফলে কিন্তু সবাই কেনাকাটা ঠিকঠাক করতে পারবে এবং মানুষও স্বচ্ছভাবে। আমরা একদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় যেরকম শুনেছিলাম নারীদের স্বাধীনতার কথা, উল্টো ঠিক অন্যভাবে আমরা আরামবাগের নারীদের মুখে কিন্তু আবারও সেই নারীদের এগিয়ে যাওয়ার কথা শুনলাম। দেখুন, সমস্যা তো অনেক রয়েছে, সমস্যা থাকবেও, সমস্যা নিয়েই হয়তো এই গোটা পৃথিবী, এই গোটা জীবন। কিন্তু সমস্যার সমাধান করে এগিয়ে চলাটাই কিন্তু মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য। আমরা একদিক দিয়ে যেরকম দেখছি যে এখনও পর্যন্ত কিছু কিছু জায়গায় যেরকম পানীয় জলের সমস্যা রয়েছে, এটা যতটা লজ্জার, ঠিক অন্য দিক দিয়ে নারী অগ্রগতি কিন্তু আমাদের ক্ষেত্রে গর্বের বিষয়। ঠিক এইভাবে এগিয়ে চলুক ভারত আগামী আরও হাজার হাজার বছর, আমাদের এটুকুই আশা থাকবে। তবে স্বাধীনতার এই 80তম বর্ষে এক্সপ্রেস নিউজের সমস্ত দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।